This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঁটাতারে জব্দ জামাত, স্বস্তির শ্বাস মালদার মানুষের। দেখুন, অনুপ্রবেশের আশঙ্কা এখন অনেকটাই দূর হয়ে গেছে, কারণ খোলা জায়গায় এখন কাঁটাতার বসানোর জন্য জমি পেয়েছে বিএসএফ। আর তারপর থেকেই অনুপ্রবেশের আশঙ্কা চলে যেতেই, ঘুচে যেতেই সেখানকার মানুষজন, মালদার সীমান্তবর্তী এলাকার মানুষজনের চোখে এখন শান্তির ঘুম। এখন ওখানে কান পাতলেই শোনা যাচ্ছে ভয় আউট, ভরসা ইন। এতদিন অনুপ্রবেশের এমন চেনা ছবিরই সাক্ষী হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। রাজ্য রাজনীতির পালা বদলে সেই ছবিটাও বদলে গিয়েছে। একসময় সীমান্ত পেরিয়ে এসে হামলা, জমির ফসল লুঠের মতো ঘটনা প্রায়শই হতো। যেখানে কাঁটাতার নেই সেই সব জায়গা দিয়ে চলত অবাধ যাতায়াত। জানমাল বাঁচাতে রাত জেগে গ্রাম পাহারা দিতে হতো গ্রামের মানুষকে। কিন্তু এখন নতুন সরকার কাঁটাতারের জন্য জমি দেওয়ার পর থেকেই পরিস্থিতিটা বদলে গিয়েছে। এখন এই সমস্ত অনুপ্রবেশকারীদের যাতায়াত একেবারেই বন্ধ। অনেক নিশ্চিন্তে রয়েছেন স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা। কারণ এখন নজরদারি অনেক বেশি। টহলদারি বিএসএফের তো রয়েছে, পাশাপাশি এই যে ফেন্সিং, এই ফেন্সিংয়ের আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। বর্ডারে কাজ চলছে, শুনলাম যে ওই পার থেকে এখন তার কাটা হবে। বর্ডারে মানে এই 0 পয়েন্ট থেকে এখন তার কাটা হবে। ডাব উঠি নিয়ে রাত জাগতাম আগে, কিন্তু ওই যে কখন ওরা বাংলাদেশিরা ঢুকে পড়ে, আমাদের হামলা করে আমাদের উপরে, ওর জন্য। কাঁটাতার আর বিএসএফ এর টহলে সীমান্তে শান্তি ফিরেছে। সঙ্গে কিন্তু কাজ করছে আরও একটা ফ্যাক্টর, সেটা রাজনৈতিক। গ্রামবাসীরাই বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে ঢুকে পড়া এতটা সহজ হতো না যদি না তাতে মদত দিত আগের শাসক দলের নেতারা। তাদের আশ্রয় থেকেই নাকি এদেশে জাল নথি তৈরি করে নিত অনুপ্রবেশকারীরা। ক্ষমতার বদলের জেরে সেই চক্রটাই নাকি এখন উধাও। এখানে নেতারা সাহায্য করতো ওদেরকে এখানে ঢোকাতে। হ্যাঁ, নেতা মন্ত্রীর তো হাত ছিলই, ওরা নিয়ে আসতো। হ্যাঁ, ওরাই নিয়ে আসতো। এখন আর সেটা নেই, এখন নতুন মন্ত্রী যেহেতু এসছে, এখন আর সেটা নেই। ভালো আছি এখন। তৃণমূল কংগ্রেসের যারা এখানে ছিল বর্ডার এলাকাতে, এটা ছিল একটা উপার্জনের জায়গা। এখান দিয়ে সমস্ত পারাপার করতো। সব পাচারের কাজে তো তৃণমূল এরাই ছিল। এটা দেশদ্রোহী কাজ। যদি তৃণমূলের লিডাররা সাহায্য করে থাকে তাহলে ডিটেক্ট হবে, তার পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। এনকোয়ারি করুক, অ্যাকশন নিক, পুরো একদম পানিশমেন্ট দেওয়া হোক। রাজ্য রাজনীতির পরিবর্তন বিএসএফ পুলিশ সমন্বয়ের ছবিটাও বদলে দিয়েছে। কয়েকদিন আগে চুরির খুব হচ্ছিল, এখন সেই জিনিসটা নাই। রাত্রেও পুলিশ রাস্তা দেখছি টস মেডার মানে ডিউটি করছে। পুলিশ এদিকে টল দিচ্ছে, বিএসএফ ওদিকে মাঝে মাঝে টস দিয়ে চেক করছে, এসে সাইকেল দিয়ে। সীমান্ত লাগোয়া গ্রামে বাসিন্দাদের রাত পাহারা এখন অতীত। সীমান্তে বিএসএফ আর লাগোয়া গ্রামের রাস্তায় পুলিশের টহলি সত্যি করছে ভয় আউট আর ভরসা ইনের স্লোগান। আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ নামে কি বা আসে যায়, তাই না? কিন্তু কাজের বেলা বোধ হয় আগামীতে এই আসা যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই। বুঝতে পারলেন না? বুঝিয়ে বলছি। দেখুন, এতদিন আমরা কি দেখতাম? আমরা দেখতাম কোনো আন্দোলনের নামে সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করা হলে অভিযোগ যদি হতো, তাহলে পুলিশ কোথাও নামকে বাঁচতে 2-1জনকে ধরপাকড় করতো, পরে তারা ছাড়াও পেয়ে যেত। কিন্তু এবার যদি আন্দোলনের নামে কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করা হয়, তাহলে আর সহজে নিস্তার নেই। যারা ভাঙচুর করবে, যারা ভাঙচুর করবে আর কি, তাদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে সেই ক্ষতি পূরণ করবে। বিধানসভা আসতে চলেছে এমনই একটা কড়া বিল, বলা ভালো সংশোধিত বিল। जिन्होंने बंगाल को लूटा है, जिन्होंने बंगाल को बर्बाद किया है, उनके लिए मेरा मंत्र है सबका हिसाब होने वाला है। और इसलिए सबका साथ, सबका विकास और बंगाल में लूटेरों का होगा हिसाब। দুর্নীতি করে বাংলায় আর পার পাওয়া যাবে না, ভোটের প্রচারেই তা পরিষ্কার করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভায় দাঁড়িয়ে প্রথম দিনই তার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। আমরা শপথ নিয়েছি, গুন্ডা, মাফিয়া, তোলাবাজ,
লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম, একটা চোরকে ছাড়া হবে না। শুভেন্দু অধিকারী বলেছেন, দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স। কথাকে কাজে পরিণত করতে এবার তাই আসছে ডাবল ইঞ্জিন সরকারের ডাবল বিল। দুটি বিলের প্রথমটি ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টের সংশোধনী। সরকারি সম্পত্তি ভাঙচুর, লুট বা অগ্নিসংযোগের মতো ঘটনায় যা কার্যকর হবে। সংশোধিত বিলে রাজ্যের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তের সম্পত্তি নিলাম করার ক্ষমতা থাকবে প্রশাসনের হাতে। সরকারি সম্পত্তি নষ্টের মূল আইনটি 1972 সালে, 2023-এ সেই আইনেই সংশোধনী আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার তার উপরে ফের সংশোধনী আনছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও দুর্নীতি আর লুট ঠেকাতে আরও এক নজিরবিহীন বিল আনছে শুভেন্দু অধিকারীর সরকার, যার নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। নতুন বিল অনুযায়ী কোনো ব্যক্তি বা দল, চক্র অথবা সিন্ডিকেটের সদস্য বা নেতা নিয়মিত অসামাজিক কাজে যুক্ত হলে সরকার তাদের গুন্ডা হিসেবে চিহ্নিত করবে। জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা থাকলে সরকার তাকে বিচার ছাড়াই দীর্ঘ সময়ের জন্য আটক করে রাখার ক্ষমতাও রাখবে। দুটি আইনের মূল লক্ষ্য হলো একদিকে সমাজবিরোধী কাজকর্ম, সংগঠিত অপরাধ, সিন্ডিকেট রাজ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আর অন্যদিকে রাজ্যের যে কোনো স্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিক, নেতা বা যে কোনো ব্যক্তির বেআইনিভাবে অর্জিত সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করা। শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। হরিষ্ঠ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। স্রেফ মুখের কথা নয়, তৃণমূল জমানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করতে মুখ্যমন্ত্রী যে আঁটোসাঁটো আইনি জাল বিছিয়ে ফেলেছেন তার প্রমাণ সরকারের আনা এই নতুন দুই বিল। আগামী সোমবার অভিন্ন দেয়ানি বিধি বিল পেশ হতে চলেছে বিধানসভায়। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর এবার অভিন্ন দেয়ানি বিধি কার্যকর হতে চলেছে এই বাংলায়। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আইনি সীমারেখা নির্ধারণ করবে এই অভিন্ন দেয়ানি বিধি। যদিও বিল পেশের আগেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভরসা রাখুন, পশ্চিমবঙ্গেও আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। এক দেশ, এক নিশান, এক বিধানের স্বপ্ন দেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই স্বপ্ন সত্যি করতে আরও এক ধাপ এগোলো শ্যামাপ্রসাদের আপন রাজ্যের প্রথম বিজেপি সরকার। অভিন্ন দেয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করতে চলছে তোড়জোড়। সোমবার বিধানসভায় পেশ হবে বিল। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीजर मानते हुए होगा। দেশে এখনো পর্যন্ত উত্তরাখণ্ড অভিন্ন দেয়ানি বিধি কার্যকর করেছে। গুজরাট ও অসমে পাশ হয়েছে বিল। চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে বিল পাশের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। মধ্যপ্রদেশেও তাই। আসলে তো উন্নয়নের দিকে ঝোঁক নয়, কিছু রাজনৈতিক এবং কমিউনাল এজেন্ডা চালু করাই ওদের লক্ষ্য উদ্দেশ্য, সেটাই ওরা করছে। প্রকৃতপক্ষে এখানে হিন্দু মুসলমান পরস্পরের মধ্যে বিবাহ শাদী বহুদিন থেকে চালু আছে, এটা নতুন কিছু না। আসলে ওরা একটা বিভাজন করতে চায়। ইউনিফর্ম সিভিল কোড উচিত ছিল একটা সেন্ট্রাল লেজিসলেশন হওয়া, কেন্দ্রীয় আইন হওয়া। আমি তো বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো প্রায়োরিটি দিতে হবে বাংলার উন্নয়নকে। শিল্প নিয়ে আসুন 10টা, তবে না মানুষ পরিবর্তনের স্বাদ পাবে। অভিন্ন দেয়ানি বিধি নিয়ে স্বাধীনতার পর থেকেই বিস্তর বিতর্ক। অনেকেই জানতে চান এই আইনের উদ্দেশ্য কি। আসলে অভিন্ন দেয়ানি বিধি বিভিন্ন ধর্ম, বিভিন্ন আচার রেওয়াজ মেনে চলা মানুষের জন্য একটি আইন, যা বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, সন্তানের অভিভাবকত্ব, দত্তক বা পারিবারিক অংশীদারিত্বের ক্ষেত্রে আইনি সীমারেখা ঠিক করে দেবে বা নির্ধারণ করে দেবে। আমরা দেশের আইন মানতে গিয়ে ইসলামিক আইনে কোনো আঘাত আসছে কিনা আমরা দেখব। যদি ইসলামিক আইনে আঘাত আসে তাহলে আমরা এটা নিয়ে ভাবব। ভিন্ন মত আছে মুসলিম মহলেও। তৃণমূলের প্রাক্তন বিধায়ক আইপিএস হুমায়ুন কবির সমাজ মাধ্যমে লেখেন, এই আইন নিয়ে মুসলিমদের কোনো ভয় নেই। পরিসংখ্যান বলছে ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত 15টি পারিবারিক আইন চালু আছে। অভিন্ন দেয়ানি বিধি চালু হলে সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এটা শুধু সংখ্যালঘু নয়, ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরই এটা আঘাত আসে। আমাদের সমাজের মধ্যে
আদিবাসী আছে, যারা বনবাসী আছে, এদের জন্য পৃথক চিন্তা ভাবনা একটা করতেই হবে। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে যেই সব আমাদের বিভাজন, এটাকে আমরা তুলে দেওয়ার চিন্তা ভাবনা থাকবেই। আচ্ছা, রাজীব গান্ধীর জামানায় গুজরাটের শাহবানুর মামলার কথা মনে আছে? কিংবা হাওড়ার ইশরাত জাহানের আইনি লড়াই, 3 তালাক, খোরপোশ নিয়ে সময়ে সময়ে যে তথ্য ও তত্ত্ব সামনে উঠে এসেছে তা যে কাউকে ভাবিয়ে তুলতে বাধ্য। 1937 সালের শরিয়ত প্রয়োগ আইন বলছে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে মহিলারা পুরুষের তুলনায় কম অংশ পান। সম্প্রতি বৈষম্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করেন পৌলমী বাবিনী শুক্লা। সেই মামলাতেই প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্য ছিল, অভিন্ন দেয়ানি বিধি সমাধান, সংসদে অভিন্ন দেয়ানি বিধি পাশ হওয়া অবধি অপেক্ষা করাই মঙ্গল। সংবিধানের 44 অনুচ্ছেদেও বলা হয়েছে, অভিন্ন দেয়ানি বিধি চালু করার জন্য রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে। সংবিধান প্রণয়ন যখন হয়েছিল তখন বলা হয়েছিল যে স্টেট সারা দেশে এক অভিন্ন আইনবিধি চালু করতে। সুপ্রিম কোর্ট অনেকবার সরলা মুদগলের কেসে, লিলি টমাসের কেসে, শাহবানুর কেসে বলেছেন এটা যে চালু হয়। উত্তরাধিকারের প্রশ্নে মুসলিম মহিলাদের সুবিধা দিতে 1946 সালে মিশরে চালু হয়েছিল ল অফ টেস্টামেন্টারি ডিপোজিশন। 1953-তে সিরিয়া, 1957-তে টিউনিশিয়া এবং 1958-তে মোরক্কোতে এই আইনের বিধান গৃহীত হয়েছে। 1961-তে মুসলিম পারিবারিক আইনে সংস্কার হয়েছে পাকিস্তানে। কিন্তু ভারতে কেন অধিকারের চেয়ে রাজনীতি প্রাধান্য পাচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, বদলের বাংলায় অনেক কিছুই বদল হয়েছে, আবার অনেক কিছু বদলও হয়নি। কি কি বদল হয়নি? ধরুন দুটো জিনিস, এক রাজনীতির হুঙ্কার আর হুমায়ুন কবির। হ্যাঁ, এই দু ক্ষেত্রে কোনো বদল হয়নি। ভোটের আগেও যা ছিল এখনো তাই আছে। কেন বলছি একটু ভেঙে বলি। দিনের বেলায় প্রকাশ্য মঞ্চ থেকে মুসলমানদের দিয়ে সেটা ভাঙার হুঁশিয়ারি দিচ্ছেন বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আচ্ছা, তিনি কি হঠাৎ করেই মুখ ফসকে মন্তব্য করেছেন নাকি কোনো ক্যালকুলেশন করে? যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বলছেন যে নির্বাচনের আগে আগে এই হুমায়ুনের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার একটা অভিযোগ উঠেছিল। আগামী দিনে সংখ্যালঘুদের মনে এর কোনো প্রভাব পড়তে পারে, তারা দ্বিধাগ্রস্ত হতে পারেন। যখন তৃণমূল কংগ্রেস কার্যত দিশেহারা, ছন্নছাড়া, দৈন্যদশা, তখন বোধহয় কিছুটা ক্যালকুলেশন করেই হুমায়ুন তার পুরনো চেনা অস্ত্রে আরো একবার শান দিলেন। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। স্যাটা ভাঙা রাঢ়বঙ্গে বহুল প্রচলিত। আভিধানিক অর্থ খুঁজতে গেলে ঘেমে নিয়ে একশো হবে। কারোর মতে স্যাটার অর্থ কোমর বা তার নিম্নাংশ। ঘৃণা, বিদ্বেষ প্রকাশে বহুল প্রয়োগ। রাজ্য রাজনীতির চর্চিত চরিত্র মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবিরও তাঁর জেলার বিজেপি নেতা ও কর্মীদের স্যাটা ভাঙার হুমকি দিলেন। মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায় সেদিন আমি ও এসপিও বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না, লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো, ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কথাটা হুমায়ুন বলছেন রেজিনগরে, অথচ মনে ঘুরছে শক্তিপুর। চেনা হুমায়ুন, চেনা হুমকি, নেহাতি নির্বিষ্ণ। বিজেপির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে রাস্তায় নামানোর হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মামলা করা হোক। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। কিন্তু হুমায়ুন হঠাৎ খেপলেন কেন? খবর নিয়ে জানা গেল বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সম্প্রতি রেজিনগরে পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে নিশানা করেছিলেন হুমায়ুনকে। তারই পাল্টা হুমায়ুনের স্যাটা ভাঙার হুমকি। কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে, আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, হুমায়ুন কবিরের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কোনো লড়াই নেই। ও মারবে আর আমি থানায় গিয়ে কমপ্লেন করবো, এরকম লোক না। ক্ষমতা থাকে দেওয়ার জন্য ও রেডি থাকুক। সামনে রেজিনগর ভোট আছে, ছেলেকে দাঁড় করাবে, তাই বিজেপির পারমিশন নিয়ে কথা বলতে হচ্ছে। বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে, এই তো গল্প। হুমায়ুনের এমন মন্তব্য করতেই তার অতীতে নজর বিজেপির। অনেকেই মনে করাচ্ছেন শক্তিপুর। কত ধানে কত চাল হয়,
2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। হুমায়ুনের এই মন্তব্যের জেরেই 2024-এর লোকসভা ভোটের আগে শক্তিপুরের সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল বলে বহুবার অভিযোগ উঠেছে। এবার মুসলিমদের রাস্তায় নামিয়ে স্যাটা ভাঙার হুমকিতেও সেই অ্যাঙ্গেল। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, শুধু হুমায়ুন কবির না, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক। হুমায়ুন কবিরকে অনুরোধ করব, এমন কিছু সংলাপ বা এমন কিছু কাজ করা উচিত নয় যেটাতে আইন শৃঙ্খলা জনিত কোনো এমনভাবে পরিস্থিতি তৈরি হয় যেটাই আবার বিজেপিরই হাত শক্ত হয়ে যায় প্রচার করার জন্য। হুমকি উস্কানি দিয়ে প্যাচে পড়েছেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের নামে বহরমপুর থানায় অভিযোগ করেছে বিজেপির যুব মোর্চা ও একটি সামাজিক সংগঠন। ভোটের আগে কথায় কথায় ডিজে বাজছিল, ভোটের পরে ট্রেন্ডিং স্যাটা ভাঙা, তা নিয়েই ভারী বিতর্ক। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি লড়াই লড়ছেন, কিন্তু একের পর এক মামলার ফাঁসও কিন্তু তার উপরে চেপে বসছে। আর কতদিন নিজের গ্রেফতারি এড়াতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন দেখার। কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়ছে। এর আগে তাঁর সাংসদ এলাকায় সেবাশ্রয় প্রকল্পের দুর্নীতির অভিযোগ উঠেছিল, আর তারপর ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেওয়া নিয়েও বিস্তর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ৭৬,০০০ বৃদ্ধ ১,০০০ টাকা করে ভাতা পেতেন ডায়মন্ড হারবারে, কিন্তু কারা পেতেন সেই টাকা? সেই টাকা দিতই বা কারা? এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। হাফ প্যান্টে জাহাঙ্গীরের প্যারেড ডায়মন্ড হারবার মডেলের ফানুসটাই ফুটো করে দিয়েছে। ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গেই তাই ভেঙে পড়া তাসের ঘর থেকে বেরিয়ে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেক উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য নিয়ে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বৃদ্ধদের বার্ধক্য ভাতা উনি দেওয়ার কথা বলেছেন। তো এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছিলাম এবং তাতে দেখা গেছিল যে টোটালটা হচ্ছে ফেক, ভুয়া। মাত্র কয়েকজনকে সেই কুমির ছানার মতন স্যাম্পল হিসেবে দেখেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে ৭৬,০০০ প্রবীণকে মাসে ১,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন অভিষেক। প্রকল্পের প্রতি বছর খরচ ৫১,২০,০০,০০০ টাকা। বলা হয়েছিল এই টাকা দিচ্ছেন ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবক। কিন্তু সেই স্বেচ্ছাসেবক কারা? তাদের নাম কি? আর্থিক অবদানের হিসাবই বা কোথায়? সেই প্রশ্নই এবার তুলছেন বিজেপির নেতা অভিজিৎ দাস ববি। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও কমপ্লেন করেছি যে তারা পূর্ণাঙ্গ তদন্ত করুক যে টাকার উৎস কোথায়, এই ব্ল্যাক মানি না সত্যি সত্যি ডোনেশন করা হয়েছিল, এবং যারা ডোনার তার অরিজিনাল ইনকাম ট্যাক্স পেই কিনা, এবং এই ৭৬,০০০ জনের লিস্ট উনি কোত্থেকে পেয়েছেন, এবং তারা আদৌ বার্ধক্য ভাতা পেয়েছে কিনা, নাকি উনি জনগণকে লাভ দিয়েছেন। মঙ্গলবার বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর করেন ববি। তাঁর অভিযোগ, বিরাট অঙ্কের লেনদেনের কথা বললেও শ্রদ্ধার্ঘ্য প্রকল্প নিয়ে স্বচ্ছতার কোনো বালাই নেই। এমনকি এই প্রকল্পে যারা টাকা পাবেন তাদের কিভাবে বাছা হয়েছে তাও স্পষ্ট করা হয়নি। ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় সমান্তরাল চিকিৎসা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবিরের আয়োজন করেছিলেন অভিষেক। কদিন আগে মাটি খুঁড়ে ওষুধ পাওয়া যাওয়ায় সামনে এসেছে সেবাশ্রয়ের দুর্নীতি। এবার শ্রদ্ধার্ঘ্যের দুর্নীতির অভিযোগ নিয়েও মাটি খোঁড়া শুরু হয়ে গেল। ফিরহাদ জামানায় কলকাতা পুরসভায় কালীরাজ, সেটা এই মুহূর্তে প্রকাশ্যে। ক্যান্টিনের যারা শ্রমিক তাদেরও বেতন বাড়ানোর যে ফাইল, সেই ফাইলেও কিন্তু কারসাজি, এবং গোটাটা নাকি নিয়ন্ত্রণ করত এই কালীচরণ। এরকমই একজন আধিকারিক, তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন TV9 বাংলায়। তিনি বলছেন যে ৫০০ টাকা বেতন বাড়ানোর জন্য সই করা যে ফাইল, সেই ফাইল ১-২বার নয় ৬বার পাঠানো হয়েছিল ফিরহাদ হাকিমের কাছে, কিন্তু তারপরেও সেই ফাইল আটকে দিয়েছিলেন কে? কালীচরণ। কি বলেছিলেন জানেন? বলেছেন, এতে আমার কি লাভ? অনেকেই বলেন মা কালীকে তুষ্ট করা সহজ নয়, কিন্তু কলকাতা পুরসভার কালীকে তুষ্ট করতে অবশ্য কাটমানিই যথেষ্ট। ক্যান্টিন কর্মীদের বেতন সামান্য ৫০০ টাকা বাড়ানোর জন্য নাকি কাটমানি খাওয়ার ছক কষেছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়রের প্রাক্তন ওএসডি হওয়ার সুবাদে পুরসভার সর্বময় কর্তা হয়ে উঠেছিলেন কালী। বর্তমানে এই ক্যান্টিনে প্রায় ২৭ জনের মতো কর্মী রয়েছে, কিন্তু সেই কর্মীদের যখনই বেতন বৃদ্ধির প্রস্তাব এসেছে তখন
তা আটকে দিয়েছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যে লভ্যাংশ না পাওয়াতেই সেই ফাইলগুলো তিনি আটকে রাখতেন। তিনি মুখে কিছু বলতেন না, কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দিতেন যে তিনি যদি সেই কাটমানিটা না পান তাহলে কোনোভাবে ফাইল ছাড়বেন না। কালীচরণের ঘর যেন বারমুডা ট্রায়াঙ্গেল। সেখানে কোনো ফাইল ঢুকলে বাবুর মর্জি না হলে তার দিনের আলো দেখত না। মেয়র ফাইল বহুবার পাস করেওছেন, 2-3 বার করেছেন, কিন্তু ওই যে বিশেষ ঘর আছে একটি, সেখান থেকেই ফাইলগুলোকে আটকে দেওয়া হয়েছে। সেই বিশেষ ঘরটা কি কালীচরণ বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অবশ্যই। কি বলা হতো আপনাকে? কি বলা হতো? বলা হতো মেয়র ফাইলটাকে আটকে রাখতে বলেছে, অথচ মেয়রই করতে বলেছে। কলকাতা পুরসভার এই ক্যান্টিন মেয়র হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে উদ্বোধন হয়েছিল। বর্তমানে 27 জন কর্মী রয়েছেন সেখানে। মেয়র থাকাকালীন ফেরাদ হাকিম ক্যান্টিনে গিয়ে কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে আশ্বস্তও করেছিলেন, কিন্তু কালীর জাদুতে সেই আশ্বাস আর পূরণ হয়নি। এখন পালা বদলের পর বেতন বৃদ্ধির আশায় বুক বাঁধছেন। অনেকবার আমাদের ফাইল সই টই করে সবাই মিলে সই করে অনেকবার ফাইল আমরা পাঠিয়েছি, সব গিয়ে আটকে গেছে। তার দুঃখজনক আর কী বলবো বলুন, প্রতিবার কার কাছে করব? তখন তো বোর্ড ছিল আলাদা। যদি এই সরকার আমাদের দয়া করে তাহলে আমরা খুশি হব। এক কথায় ববি জামানায় কলকাতা পুরসভায় কার্যত কালীরাজ চলেছে। তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। পুরসভার অন্দরে কালীর প্রভাব এতটাই ছিল যে তার ভয়ে নাকি বাঘে গরুতে একঘাটে জল খেত। নিজেকেই নাকি মেয়র ভাবতেন কালীচরণ। এবার সেই কালী গ্রেফতার হতেই মুখ খুলতে সাহস পাচ্ছেন পুরসভার কর্মী থেকে আধিকারিকরা। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি, এই বিগত সরকারের জমানায় কলকাতা পুর এলাকায় অজস্র কাউন্সিলরদের বিরুদ্ধে এমনই সব অভিযোগ উঠে এসেছে। এবার তেমনি আর এক মাতব্বরকে জালে তুলল পুলিশ। নাম তারকেশ্বর চক্রবর্তী। থানা চত্বরেই ডিম খাতির পেলেন বিদায়ী কাউন্সিলর। শুধু কি একজন, এরকম আরও করিতকর্মার খোঁজ মিলেছে হুগলি তারকেশ্বরে। এর পাশাপাশি দুবরাজপুরে, সেখানেও কিন্তু এরকম মাতব্বর করিতকর্মাদের হদিশ মিলেছে। হাতে ডিম, মুখে চোর স্লোগান। কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর পুলিশের জালে উঠতে এভাবেই আছড়ে পড়ল জনরোষ। তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, জোর করে আটকে রাখা, মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন বিদায়ী কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। এই নিয়ে বিভিন্ন মামলায় কলকাতা পুরসভার 11 কাউন্সিলর গ্রেপ্তার হলেন। পুরসভার চতুর্থ বড় চেয়ারম্যানের হাতে হাত করা পড়ল। কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের 3 বারের কাউন্সিলর তারকেশ্বর। 11 নম্বর বোর্ডের তিনি ছিলেন চেয়ারম্যান। বিদায়ী বোর্ডের গ্রেপ্তারি শুরুটা হয়েছিল 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকে দিয়ে। তারপর একে একে সচিন সিং, অরিজিৎ দাস ঠাকুর, মহেশ কুমার শর্মা, বিশ্বজিৎ মণ্ডল, সুস্মিতা ভট্টাচার্য, বাপ্পাদিত্য দাশগুপ্ত, মোহাম্মদ জসিমউদ্দিন, সুশান্ত ঘোষ, স্বপন সমাদ্দার এবং তারকেশ্বর চক্রবর্তী। এই ধরনের গ্রেফতার বহু ক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগে বা শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হিসেবে যাতে না হয় সেটাও দেখতে হবে। অন্যায় করলে যে কোনো রাজনৈতিক দল হন, তিনি যে কোনো ব্যক্তি হন, যে কোনো জীবিকারী মানুষ হন, তাকে তো গ্রেপ্তার হতেই হবে বা আইন তাকে শাস্তি দেবে। কলকাতার তৃণমূল নেতা তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে কুচ্ছের অভিযোগ। হুগলির তারকেশ্বরে এমনই এক তৃণমূল কাউন্সিলরের খোঁজ মিলেছে। তিনি রূপা সরকার। অভিযোগ, ছলে বলে অন্যের জমি হাতিয়ে নিজের নামে করে নিয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর। কাউকে বাড়ির অফার, কাউকে চাকরির অফার, কাউকে কাজের অফার, কাউকে ধমকানি ইত্যাদি দিয়ে সবাইকে এক ঘরে করে দেয়া হয়। এইভাবে জায়গাটা দখল করা হয়। আমার জায়গাটা যদি জায়গাটা মালিক না থাকে, তাহলে আমি যদি বলি জায়গাটা কিনেছি, তাহলে সেটা কি ঠিক হবে? অভিযোগ মানে এই কাজটা আমরা করেছি, এটা তো কখনোই নয়। আমাদের কাছেও তার প্রুফ আছে, সব কিছু আছে। জেলায় জেলায় আরও তারকেশ্বরদের খোঁজ মিলছে। আবাসের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের ধুলিয়ানের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বীরভূমের দুবরাজপুরে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলরের শ্বশুর ও কাজল শেখ ঘনিষ্ঠ এক নেতা। 2022-এর পুরভোটে 3 নম্বর ওয়ার্ডে বিজেপির মহিলা প্রার্থীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। সায়ন্ত, সনদ, কৌশিক, হিমাদ্রি রিপোর্ট, TV9 বাংলা। চারিদিকে ডিম, মারধর, জুতোর মালা, আদালতেও সমালোচনা।
বিজেপির শীর্ষ নেতৃত্ব রাশ টেনে ধরার চেষ্টা করছে, আর তার মধ্যেই কোচবিহারে বিজেপির গান্ধীগিরি। সেখানে যারা তৃণমূলের ওই অভিযুক্ত নেতারা রয়েছে তাদেরকে পরানো হলো মালা, তার পাশাপাশি উত্তরীয় পরানো হলো। আবার কোচবিহারেই কোনো এক নেতার কপালে জুটলো ওই কোমরে দড়ি। ওদিকে হুগলির দিকে যদি একটু নজর দিই, হুগলিতেও এক তৃণমূল নেতার কপালে জুটলো জুতো পেটা। তৃণমূল নেতাদের ওপর ডিম হামলা তো রোজই দেখছে বাংলার মানুষ। কোথাও আবার তৃণমূল নেতাকে জুতো পেটা করতেও দেখা যাচ্ছে। এমনকি কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ছবিও প্রায়ই চোখে পড়ছে। কিন্তু কোচবিহারের শীতলকুচিতে দেখা গেল ব্যতিক্রমী ছবি। সেখানে আবার ভোট হিংসায় অভিযুক্ত তৃণমূল নেতাদের পরানো হচ্ছে ফুলের মালা। আগামী দিনে যদি কাউকে বিজেপি করার জন্য যদি কাউকে কিছু করেন, তাকে করেন, তার ফ্যামিলির কাছে ধান দেন। তোমার তৃণমূল করো না, এলান করো। যদি তোমার ঝান্ডার অভাব হয়, যদি ঝান্ডার অভাব হয় বলবেন, আমরা ঝান্ডা দিয়ে যাবো। 2021 সালে কোচবিহারের শীতলকুচিতে ভোট পরবর্তী হিংসায় যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এমনকি বাড়ি বাড়ি গিয়ে উত্তরীয় পরিয়ে দেন বিজেপি নেতারা। এইখানে যে ব্যক্তিকে মালা পরানো হয়েছে তারা তৃণমূল আমলে প্রচুর দুর্নীতি করেছেন, বিভিন্ন মারপিট করেছেন, এবং যে পরিয়েছেন মালাটা তার সায়ন আচার্যি, তার বাবাকে 21-এর পরে প্রচুর মারধর করা হয়েছে এবং সেই সময় এই ব্যক্তিগুলো যুক্ত ছিলেন। তাদেরকেই আজ হচ্ছে গান্ধীগিরি পদ্ধতিতে নিজেদের যে পাপ করেছে সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে। অবশ্য সেই কোচবিহারেই ঘুঘুমারি বাজারে তৃণমূল আমলের দাপুটে নেতা ফজলু হককে দড়ি বেঁধে ঘোরানো হলো। ফজলু হকের বিরুদ্ধে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ একের পর এক অভিযোগ রয়েছে। শুক্রবারই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে বলেছিল, অভিযুক্তর কোমরে দড়ি বেঁধে ঘোরানো আইনত সমর্থনযোগ্য নয়, কারো মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় খেয়াল রাখতে হবে। কিন্তু তারপরও কোচবিহারে সেই ছবি। বিজেপি বলছে এসবে তাদের দলের কোনো হাত নেই, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখুন, ডিম থেরাপি হোক বা মালা পরানো হোক, এদের সঙ্গে সরাসরি বিজেপির কোনো যোগ নেই। সাধারণ মানুষ করছে, কারণ তৃণমূল যে অত্যাচার করেছে বিগত দিনগুলোতে তারই বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হচ্ছে। হুগলির গোঘাটে আবার তৃণমূল নেতাকে জুতো পেটা মহিলাদের। তৃণমূল নেতা গৌতম পাত্রর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচার, বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত নেতা। শনিবার গ্রামে ফিরতেই অভিযুক্তকে তাড়া করেন মহিলারা, ঘিরে ধরে জুতো পেটা। পরে গোঘাট থানার পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্তকে। আমরা মানুষকে বলবো যে সংযত হতে। আপনারা এমন কিছু চাইছেন, হয়তো তারা অন্যায় করেছেন, আইন তাদের শাস্তি দিক। এই ডিম ছোড়া, দড়ি পরানো, এই যে বস্তুগুলো চলছে, এগুলো অবসান হওয়াটাই বেটার। আইনের শাসন তো প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এভাবে বারবার আইন হাতে তুলে নেওয়া, এটা পরবর্তীতে মাস হিস্টেরিয়াতে পরিণত হয়ে যাবে না তো, প্রশ্ন তুলছেন অনেকেই। রিয়া নমদাস, সুমন কল্যাণ ভদ্র ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রাজ্যে পালাবদল তো হতেই থাকে, কিন্তু লালগড়ের রনগুয়া গ্রামের বাসিন্দাদের দুর্ভোগটা পাল্টায় না। সেখানে গ্রামের একমাত্র রাস্তা, সেই রাস্তায় সারা বছর হাঁটু সমান কাদা আর নোংরা জল। সেই কাদা জল পেরিয়ে নিত্যদিনের যাতায়াত। সেই গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে সেই ঠিকাদারের কাজে সরকারি টাকা তো বিস্তর ব্যয় হয়েছে, কিন্তু তাতে গ্রামের মানুষের দুর্ভোগ কমেনি, উল্টে বেড়েছে। এবার বিজেপি সরকার ক্ষমতা আসার পর গ্রামের বাসিন্দারা তারা আশা করছেন যে দুর্ভোগের ছবিটা বোধহয় পাল্টাবে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। গ্রামে সেই ছোট নদীর মতোই লালগড়ের রনগুয়া গ্রামের রাস্তাতেও কিন্তু হাঁটু জল থাকে। তবে শুধু বৈশাখ না, 12 মাসে রাস্তায় হাঁটু সমান কাদা আর নোংরা জল জমে থাকে। যারা তৃণমূল থেকে করেছিল তেড়ে দিয়েছিল প্রচুর পরিমাণে, এতটা গর্ত থাকেনি। এত গর্ত করার কারণে মানে জল যাতায়াত করতে পারছে না, কাদা প্রচুর, আমরা যাতায়াত করতে পারছি না। ছেলেমেয়েরা স্কুল টিউশনে গেলে প্রচুর মানে হয়। মোটামুটি 2 মাস খুব কষ্ট হয়, 1.5 মাস। এটা গোটা মাঠের জলটা এখানে ভাঙে, আর এই 5 বছর কোনো কাজ হয়নি এখানটা। টোটাল মানে জল ড্রেন সব বন্ধ হয়ে গেছে। বর্ষা এলেই দুর্ভোগ আরও মারাত্মক রূপ নেয়। সামান্য বৃষ্টি হতে না হতেই রাস্তায় তখন কোমর সমান জল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে নৌকো ছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে শুধু টাকা মারি নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার এসেছিল, তার সমস্ত কিছু এসেছিল, সেদিন বলেছিল যে এখানে রাস্তা হবে, তার জন্য মাপ হয়েছিল কত মিটার, সেটা যাই হোক যে তারা নিজেরাই চেন গাড়ি দিয়ে করে মাপ করেছিল। কিন্তু এখন তো শোনা যাচ্ছে যে রাস্তার টাকা উঠে গেছে, বাবুদের আত্মসাৎ হয়েছে।
জল জমা রাস্তা দিয়েই গ্রামবাসীদের রোজ কাজে যেতে হয়। সেই সময় তাদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয় সরকারি টাকায় তৈরি পাকা ড্রেন। তৃণমূল আমলে মন্ত্রী ঘনিষ্ঠ ঠিকাদার এই ড্রেন তৈরি করেছিলেন, কিন্তু তাতে জল বেরোয় না, বরং বুজে যাওয়া সেই ড্রেনের নোংরা জল উপচেই রাস্তাই হয়ে যায় নর্দমা। কাদা আছে আর কি আছে, অনেক কাদা। বর্ষাকালে তো যাওয়াই যায়নি, এক কোমরের মতো হয়ে যায়। আর গ্রীষ্মকালে কি বেরোনো যায়? বেরোনো গেলেও খুব ডাবা ডবা, বেরোনো না যাওয়ার মধ্যে। ড্রেনটা ঠিক থাকলে তো আরামসে কাদা বালি সব চলে যেত, কিন্তু সে তো ড্রেন নেই, তো ঠিক নেই। ড্রেন কি করা হয়েছিল? ড্রেন আগে ছিল, সে ড্রেন বন্ধ হয়ে গেছে, মানে মাটি ভরাট হয়ে গেছে। নতুন সরকারের প্রশাসন কি দ্রুত বুঝে যাওয়া ড্রেন সংস্কারে উদ্যোগ নেবে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রনগুয়া গ্রামে। যে করেই হোক এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাইছে লালগড়ের এই প্রান্তিক গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তরে যখন অতি বৃষ্টিতে বিপদের আশঙ্কা, তখনই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের কষ্ট। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ধস আর হরপাবানেরও সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির ভরসা। জায়গাটা জলপাইগুড়ি, আরও ঠিকঠাক বললে নাগরাকাটা। ডায়না ব্রিজ লাগোয়া জঙ্গল। দুদিন আগে আচমকা হাতির পাল রাস্তা পার হয়। জঙ্গল লাগোয়া রাস্তায় হাতির যাওয়া আসা নতুন কিছু নয়, তবুও এই হাতির দলের রাস্তা পারাপার অন্য কারণে গুরুত্বপূর্ণ বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। ভুটান পাহাড় থেকে আনাগোনা নাগরাকাটার জঙ্গলে ফেরে হাতির দল। ৩৫টি হাতির দল খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছে। বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বেড়েছে, জঙ্গলে আশ্রয় এবং খাদ্যে টান লাগছে। বিশেষজ্ঞরা বলছেন হাতির পাল তাই জঙ্গলের এমাথা থেকে ওমাথা চষে ফেলছে। আবহাওয়ার পূর্বাভাস মিললে আগামী কয়েকদিন শুধু বন্যপ্রাণ নয়, উত্তরবঙ্গের 5 জেলার মানুষেরও মাথা ব্যথা হতে পারে বৃষ্টি। কারণ দুর্যোগে প্রহর গুনছে উত্তরবঙ্গ। মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। 5 জেলায় চরম ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে সতর্কতা। লাল সতর্কতা আলিপুরদুয়ার, কোচবিহার। 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই একলব্ধের বৃষ্টিতে দুধিয়ার কাছে অস্থায়ী সেতুও ভেসে গেছে। বারবার ধস নেমে বিপর্যস্ত শিলিগুড়ি গ্যাংটক সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। অতিবৃষ্টির পূর্বাভাস দুর্ভোগের আশঙ্কা আরও বাড়াচ্ছে। উত্তরবঙ্গের খরস্রোতা নদীগুলো থেকে দূরে থাকতে পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা, কারণ যখন তখন হরপাবানের ভয়। 2022 সালের স্মৃতি এখনও রাজ্যবাসীর মনে টাটকা। বিজয়া দশমীর দিন মাল নদীতে হরপাবানে ভেসে যান বহু মানুষ, মারা যান 8 জন। সেই রকম কোনো দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ির নদীগুলোতে তড়িঘড়ি ড্রেজিংয়ের নির্দেশ জারি করেছে প্রশাসন। উত্তরবঙ্গে যখন সতর্কতা, দক্ষিণবঙ্গের পরিস্থিতি তখন অন্যরকম। ব্যবসা গরমে নাকাল দক্ষিণবঙ্গ। জুনের শেষ লগ্নে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 30শে জুন দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বুধবারও দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। জেলাগুলোতে দুদিন পর ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা আবহাওয়া দপ্তর বলছে কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির ভরসা। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। অজগর গলায় পেঁচিয়ে সেলফি। হ্যাঁ, ঠিকই শুনলেন, এই ছবিটাই দেখা যাচ্ছে জলপাইগুড়ির মালবাজার এলাকায়। সেখানে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 10 ফুটের একটি অজগর, আর তাকে গলায় পেঁচিয়ে দেদার চলতে থাকলো সেলফি তোলা। বন দপ্তরে খবর পাওয়া মাত্রই তারা এসে আহত সাপটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়। দেখুন একবার পরিস্থিতিটা। গলায় অজগর, আর সেই অবস্থায় দেদার পোজ, নানাভাবে নানা ঢঙে। সাপ এমনই এক প্রাণী যার নাম শুনলেই অনেকেরই বুক ছ্যাঁত করে ওঠে, আর সামনে দেখলে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। জলপাইগুড়ির মালবাজারে বন্যপ্রাণী সুরক্ষা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অজগরকে নিয়ে ছবি, যা ঘিরে তুমুল বিতর্ক। মেটেলির বিধাননগর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় 10 ফুট লম্বা সাপ। এরপরেই স্থানীয় কয়েকজন সরীসৃপকে নিজেদের গলায় পেঁচিয়ে ছবি তোলেন। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের আচরণ শুধু অত্যন্ত ঝুঁকিপূর্ণই নয়, বন্যপ্রাণীর ওপর নির্যাতনেরও সামিল। যদি ওই পাইথনটি, যেটা তার ন্যাচারাল কোর্সে, যদি সে জিনিসটাকে প্যাচ যেভাবে তার স্বাভাবিক নিয়মে সে যদি পেঁচিয়ে দিত, ইনস্ট্যান্ট হাড়গোড় ভেঙে সেই লোকটি মারা যেত। তখন দেখতেন সেই বন্যপ্রাণীর দোষ হয়ে যেত, তখন তাকে পিটিয়ে কুপিয়ে তখন তাকে মারা হতো। ওখানে তো এমন কিছু ইন্টেরিয়ার জায়গা না, এত লোকের উল্লাস একটা বন্যপ্রাণীকে নিয়ে, সেগুলো অনেক বন্যপ্রাণীকে নিয়ে
এরকম অত্যাচার করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের এগেনস্টে আইন অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত। বিপজ্জনক কি এই ব্যাপারটা হচ্ছে, হাত থেকে যদি ছুটে যেত 4-5 জনকে তো কামড়ও দিতে পারতো। 1972 সালে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী ভারতীয় অজগর শিডিউল 1-এর অন্তর্ভুক্ত সংরক্ষিত প্রাণী। অনুমতি ছাড়া এ ধরনের বন্যপ্রাণী ধরা, বহন করা, প্রদর্শন করা বা তাদের বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বনমন্ত্রী। এই ধরনের কাজ, বন্য প্রাণীদের নিয়ে খেলা করা, তাদের সাথে উল্টাপাল্টা বিহেভ করা, এটা বরদাস্ত করা হবে না। আমরা অবশ্যই কঠোরভাবে এটার দমন করার চেষ্টা করব। বন্যপ্রাণী আইন অমান্য করে প্রকাশ্যে সাপ নিয়ে উল্লাস, গলায় পেঁচিয়ে সেলফি তোলা ও সামাজিক মাধ্যমে প্রচারের প্রবণতা দিনকে দিন বাড়ছে। বন দপ্তর নজরদারি চালাচ্ছে, তারপরও কারো কারো হুঁশ ফিরছে না। উল্লাসের নামে বন্যপ্রাণীকে হেনস্থা থামছে না। আর কবে সচেতন হবেন মানুষ? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা মিষ্টি খবর দিই আপনাদের। আসলে মিষ্টিপ্রিয় জাতি হিসেবে বাঙালির কিন্তু কোথাও জুড়ি মেলা ভার, আর সেখানে যারা শোকেস করতেন তাদের মধ্যে অন্যতম দুজন জিআই ট্যাগ পেলেন। তারা কারা? তারা হচ্ছে চন্দননগরের জলভরা আর জনাইয়ের মনোহরা। হুগলি জেলার একেবারে মাথা উঁচু করে দিয়েছে এই দুজন, সঙ্গে আবার বলাগড়ের নৌকা, তারাও কিন্তু জিআই স্বীকৃতি পেয়েছে। ভিতরে ক্ষীরের আদর, উপরে চিনির পাতলা প্রলেপ, মুখে দিলেই মিলিয়ে যায়, মন ভরে যায়, তাকেই নাকি বলে মনোহরা। যে মনোহরণ করা মিষ্টিকে নিয়ে গান বেঁধেছিলেন বাংলা টপ্পার জনক রামনিধি গুপ্ত ওরফে নিধু বাবু। খাওয়াইব গন্ডা গন্ডা মনোহরা দেদো মন্ডা, খেয়ে খেয়ে যাবে প্রাণটা বলবে বলিহারি যাই। প্রায় 200 বছরের আশ্চর্য মিষ্টির বাহবা পেয়ে আসছে বহু যুগ ধরে, সেই সাহেবদের সময় থেকে। অবশেষে মিলল স্বীকৃতি। এক লপ্তে জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল হুগলির 2 ছক ভাঙা মিষ্টি, জনাইয়ের মনোহরা আর চন্দননগরের জলভরা। বর্ধমান হাওড়া কটলাইনে জনাই জানিয়ে দিল বেলডাঙ্গা কান্দির মনোহরার সুখ্যাতি থাকলেও এই মিষ্টির ভৌগোলিক পরিচিতি হুগলি থেকেই। সাহেবের মনটা হরণ করেছিল বলে মনোহরা, যেটা ইতিহাসে প্রসিদ্ধ পাতা আমাদের, যেটা আজও পর্যন্ত ভালো চাহিদা। আমরা খুবই আনন্দিত, গর্বিত, খুব ভালো লেগেছে। একটু দূর যাওয়া যায় আমরা নিয়ে যাব, যাতে রেখে আরও প্রশংসা বাড়ে চারদিকে। চন্দননগর যতটাই জগদ্ধাত্রী পুজোর, ততটাই যেন জল ভরা সন্দেশের। জল ভরা তালশ্বাসের জন্য ফরাসডাঙ্গার নাম ডাক বহু দিনের, সেই হাঁকডাক এবার বিশ্বজনীন। একদা সূর্যমোদকের জল ভরা এখন থেকে চন্দননগরের জল ভরা হিসেবেই পরিচিত হবে। কদিন আগেই চন্দননগরের জল ভরা উপহার দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আন্তর্জাতিকভাবে ব্যবসা করার জন্য জিআইটা অত্যন্ত প্রয়োজন ছিল। এবার আন্তর্জাতিক স্তরে আমরা চেষ্টা করব যাতে জল ভরাটাকে নিয়ে ব্যবসা করা। শুধু মিষ্টি কেন, হুগলির হইচই করার আরো অনেক কিছু আছে। জিআই তকমা পেল বলাগড়ের নৌকাও। ডিঙি নৌকার ধারক হিসেবে বলা হয় হুগলির বলাগড়কে। প্রায় 400 থেকে 500 বছর এখানকার নৌশিল্পের বয়স। যে নৌকায় একসময় পেরেক ব্যবহার হতো না, তার বদলে কাঠের সঙ্গে অন্য কাঠ জুড়ে গড়া হতো নৌকা। সুন্দরবন, কাকদ্বীপ, জলপাইগুড়িতে নৌকা বানানো হয়, কিন্তু বলাগড়ের নৌশিল্প অন্যরকম। তারই মিলল স্বীকৃতি। জিআইটা একটা অনেকটা হেরিটেজ ঘোষণার মতো, অঞ্চলের ঐতিহ্যের মাথায় একটি পালক। তারা এখন শিল্পী, তারা ওই নৌকোর মিস্ত্রি নয়। বলাগড়ের নৌকা ব্যবহার করেন মূলত মৎস্যজীবীরা, যারা আর্থিকভাবে দুর্বল। অনেকটা খাটাখাটির দাম ততটার মিলে কই। তবু নৌশিল্পকে আঁকড়ে ধরে বেঁচে থাকা বেশ কিছু পরিবার দিন বদলের স্বপ্ন দেখছে। জিআই বলুন আর যাই বলুন না কেন, সরকারি সাহায্য যদি না পাই তাহলে পরে এই শিল্পকে কোনো মূল্যই থাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। শুরুটা হয়েছিল রসগোল্লা দিয়ে, তারপর একে একে নলেনগুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, মুর্শিদাবাদের ছানা বড়া, জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, আর এবার জনাইয়ের মনোহরা, চন্দননগরের জলভরা। বাংলার মিষ্টিকে নিয়ে জিআইয়ের মানচিত্র এখন অনেক বড়। মিষ্টি মাহাত্ম্য একেই বলে। আশিক ইনসান ও সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা।